ঘুমাবার আগে আয়নায় নিজেকে দেখার যে বাসনা সব তরুণের মনেই থাকে, সে বাসনা মীরার মনের ভেতরে অনুপস্থিত। ওই কাজটি সে কখনো করে না। চুল বাঁধে হাঁটতে হাঁটতে। সেই সময় সে গুনগুন করে গানও গায়। সে কখনো গান শেখেনি, তবে দু একটা সহজ সুর ভালোই তুলতে পারে। আজ সে আয়নার সামনে বসে আছে। বিশাল আয়না, 1 ইঞ্চি, পুরো বেলজিয়াম গ্লাস। সামনে দাঁড়ালে পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। মনসুর উদ্দিন মেয়ের 16 নম্বর জন্মদিনে এই আয়না তাকে উপহার দিয়ে বলেছিলেন, রোজ একবার আয়নার সামনে দাঁড়াবি এবং নিজের সঙ্গে কথা বলবি। মীরা বিস্মিত হয়ে বলেছিল, কি কথা বলবো? নিজেকে প্রশ্ন করবি? নিজেকে প্রশ্ন করার জন্যে আয়না লাগবে কেন? তিনি বিরক্ত হয়ে বলেছিলেন, তোর সঙ্গে কথা বলাই এক যন্ত্রণা, তুই আমার সামনে থেকে যা। মীরা হাসতে হাসতে বলল, জন্মদিনে তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো? এটা কি বাবা ঠিক হচ্ছে? এখনো সময় আছে, ধমক ফিরিয়ে নাও। ধমক ফিরিয়ে নেব কিভাবে? মুখে বলো ধমক ফিরিয়ে নিলাম, তাহলেই হলো। তাকে তাই করতে হলো। মীরা তার জন্মদিনের উপহার এই বিশাল আয়নার সামনে অনেকবার দাঁড়িয়েছে, কিন্তু কখনো নিজেকে প্রশ্ন করেনি। আয়নার ছবিকে প্রশ্ন করার পুরো ব্যাপারটা তার কাছে সবসময় হাস্যকর মনে হয়েছে। আজ অবশ্যই সে একটা প্রশ্ন করল। নিজের ছবির দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, মীরা দেবী, আপনি কেমন আছেন? আয়নার মীরা দেবী সেই প্রশ্নের উত্তরে হেসে ফেলে বলল, ভালোই। ভালোর পর ইকার লাগাচ্ছেন কেন? তার মানে কি এই যে আপনি বিশেষ ভালো নেই? আচ্ছা, ইকার তুলে দিলাম, আমি ভালো আছি। খুব ভালো? হ্যাঁ, খুব ভালো। খুব ভালো থাকলে গান গাচ্ছেন না কেন? আপনার মন খুব ভালো থাকলে আপনি উল্টাপাল্টা সুরে গান গেয়ে থাকেন। দেখি এখন একটা গান গান তো। মীরা গুনগুন করে গাইল, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে। গান 2 লাইনের বেশি এগোলো না। কাজের মেয়ে এসে বলল, বড়সাও আপনারে যাইতে বলছে। মীরা গান বন্ধ করে ছোট্ট নিঃশ্বাস ফেলল। কয়েকদিন থেকেই এই ভয় সে করছিল, না জানি কখন বাবা তাকে ডেকে পাঠান। সে 24 দিন ধরে এই বাড়িতে আছে। এই 24 দিনে বাবার সঙ্গে তেমন কোনো কথা হয়নি। মনে হচ্ছে আজ হবে। বাবার মাথা এখন ঠিক আছে, লজিক পরিষ্কার, তবে শুধু একদিকের লজিক, একচক্ষু হরিণের মতো। সমস্যাটা এইখানে। বাবা ডেকেছ? মনসুর উদ্দিন সাহেবের ঘরের বাতি নেভানো, 0 পাওয়ারের নীল একটা বাল্ব জ্বলছে। সে আলোয় তেমন কিছু দেখা যাচ্ছে না। তিনি মশারির ভিতর কম্বল গায়ে দিয়ে বসে আছেন। তিনি খাটের পাশে রাখা চেয়ারের দিকে ইঙ্গিত করে বললেন, মীরা বস। মীরা বসতে বসতে বলল, রাত 11টা বাজে, তোমার তো 10টার মধ্যে ঘুমিয়ে পড়ার কথা, এখনো জেগে আছো যে? ডাক্তার শুনলে খুব রাগ করবে। শুয়েছিলাম, ঘুম আসছিল না। ঘুমের ওষুধ খেয়েছ? এখন কতটুকু করে খাও? প্রিজিয়াম 5 মিলিগ্রাম না 10 মিলিগ্রাম? 10। মীরা আর কি বলবে ভেবে পেল না। সে নিজের ভিতর চাপা উদ্বেগ অনুভব করছে। মনসুর উদ্দিন বললেন, মীরা, তুই কি আমাকে কিছু বলতে চাস? না, বলতে চাইলে আমি শুনতে রাজি আছি, ভালো না লাগলেও শুনব। আমার কিছু বলার নেই বাবা, তুমি ঘুমাও। বাইরের কিছু কথাবার্তা আমার কানে আসছে। শুনলাম মঞ্জুরকে ছেড়ে তুই চলে এসেছিস। সত্যি না মিথ্যা? সত্যি। কারণ কি? ওকে আমার আর পছন্দ হচ্ছিল না। পছন্দ না হবারই কথা, গোড়াতেই তা বোঝা উচিত ছিল। তখন বুঝতে পারিনি। অপছন্দটা হচ্ছে কেন?
অনেক কারণই হচ্ছে, স্পেসিফিক্যালি বলার মতো কিছু না, ছোটোখাটো ব্যাপার। ছোটোখাটো ব্যাপারগুলি আমি শুনতে চাই। মীরা চুপ করে রইল। সব কথা কি বাবার কাছে বলা যায়? বাবা কেন এই সাধারণ ব্যাপারটা বুঝতে পারছেন না? তিনি গম্ভীর স্বরে বললেন, কথা বলছিস না কেন? কি করে সে? হা করে ঘুমায়, নাক ডাকায়, শব্দ করে চা খায়, সবার সামনে ফোঁত করে নাক ঝাড়ে? মীরা হেসে ফেলল। মনসুর উদ্দিন কড়া গলায় বললেন, হাসির কোনো ব্যাপার না। তুই পছন্দ করে, আগ্রহ করে, সবার মতামত অগ্রাহ্য করে একটা ছেলেকে বিয়ে করেছিস, এখন তাকে ছেড়ে চলে এসেছিস। কি কারণে চলে এসেছিস তাও বলতে পারছিস না। অপছন্দ? কেন অপছন্দ? মনের মিল হচ্ছে না বাবা। মনের মিলের সময় কি শেষ হয়ে গেছে? একটা মানুষকে বুঝতে সময় লাগে না? সেই সময় তুই দিয়েছিস? হ্যাঁ দিয়েছি। 3 বছর অনেক সময়। বাবা শোনো, সবকিছু তো আমি তোমার সঙ্গে আলাপ করতে পারি না। এইটুকু তোমাকে বলতে পারি যে আমার দিক থেকে চেষ্টার ত্রুটি করিনি। তার সঙ্গে থাকতে হলে আমাকে প্রচণ্ড মানসিক কষ্টে থাকতে হবে। আমার পক্ষে তা সম্ভব না। সে ভালোবাসতে জানে না। সে খানিকটা রোবটের মতো। আর তুই ভালোবাসার সমুদ্র নিয়ে বসে আছিস। এমন করে কথা বলছো কেন বাবা? কি অদ্ভুত কথা! ভালোবাসতে জানে না। দিনের মধ্যে সে যদি 100 বার বলে ভালোবাসি ভালোবাসি, তাহলে ভালোবাসা হয়ে গেল? আমি তোর মার সঙ্গে 22 বছর কাটিয়েছি। এই 22 বছরে আমি তোমাকে ভালোবাসি জাতীয় ন্যাকামি কথা বলেছি বলে তো মনে হয় না। মুখে না বললেও মনে মনে বলেছ, লক্ষবার বলেছ। মঞ্জুরির মুখে এই কথা নেই, মনেও নেই। তুই মনের কথাও বুঝে ফেললি? তুই এখন তাহলে মনোবিশারদ? মনের কথা খুব সহজেই বোঝা যায় বাবা। যে মানুষটা আমাকে ভালোবাসে না, ভালোবাসার ক্ষমতাই যার নেই, তার সঙ্গে দিনের পর দিন আমি কাটাবো কি করে? ভালোবাসার ক্ষমতাই তার নেই? না, এই যে আমি তাকে ছেড়ে চলে এসেছি, তাতে তার বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না, বা মন খারাপ হচ্ছে না। সে বেশ খাচ্ছে, দাচ্ছে, ঘুমাচ্ছে, অফিস করছে। আমি যদি এখন ফিরেও যাই, তার জীবনযাপন পদ্ধতির কোনো পরিবর্তনই হবে না। সে খুশিও হবে না, অখুশিও হবে না। মনসুর উদ্দিন বিস্মিত হয়ে বললেন, তুই ফিরে যাবি না এরকম কোনো মতলব করেছিস নাকি? হ্যাঁ করছি। তুই আমার সামনে থেকে যা। ভোরবেলা বাড়ি ছেড়ে চলে যাবি। তোকে দেখলেই আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। সেটা হতে দেওয়া উচিত হবে না। সবচেয়ে ভালো হয় যদি এখন চলে যাস। ড্রাইভার তোকে জালালের বাসায় দিয়ে আসুক। ভাইয়ের সঙ্গে থাক, আমার সঙ্গে না। যাদের দেখলে আমার ব্লাড প্রেশার বেড়ে যায়, তাদের আমি আমার আশেপাশে দেখতে চাই না। তুমি অকারণে এতটা রাখছ। মনসুর উদ্দিন ঘর কাঁপিয়ে হুঙ্কার দিলেন, গেট আউট, গেট আউট। মীরা বের হয়ে এলো। রাতে কোথাও গেল না। ভোরবেলা জালালউদ্দিনের বাড়িতে উপস্থিত হল। এই বাড়িতে একটি ঘর সব সময় তার জন্যে আছে। ঘরের নাম মীরা মহল। মীরা তার ভাই এবং ভাবির খুব ভক্ত। তাদের কোনো ছেলে মেয়ে নেই। মীরা অনেকটাই তাদের সন্তানের মতো। সুটকেস হাতে গাড়ি থেকে নেমেই ভাবির সঙ্গে দেখা হলো। মীরা বলল, কেমন আছো ভাবি? আমি মীরা মহলে কিছুদিন থাকতে এসেছি। মীরা মহলের চাবি তোমার কাছে না ভাইয়ার কাছে? খবরের কাগজে লিখেছে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ মানে যে ঠান্ডা, কে জানত? মীরা ফুল হাতা সোয়েটার পরেছে। সোয়েটারের উপর গরম শাল। তবু শীত যাচ্ছে না। আজ বারান্দায় রোদও আসেনি। আকাশ শ্রাবণ মাসের মেঘলা আকাশের মতো। সব কিছু যেন ঝিম ধরে আছে। মীরার বড় ভাই জালালউদ্দিন বারান্দায় মোড়ার উপর বসে আছেন। তার বয়স ৪৫। এই বয়সেই চুলটুল পাকিয়ে বুড়ো হয়ে গেছেন। বুড়োদের মতো অমাবস্যা পূর্ণিমাতে বাতে কষ্ট পান। এইসব দিনে শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা করতে থাকে।
আজ অমাবস্যা বা পূর্ণিমা কোনোটাই না, তবু তার পিঠে ব্যথা উঠছে। ব্যথার কারণে বাইরে বের হননি। ডাক্তারকে খবর দেয়া হয়েছে 10 মিনিটের মধ্যে এসে পড়ার কথা। 25 মিনিট পার হয়েছে, ডাক্তার এখনো আসেনি। জালালউদ্দিনের পায়ের কাছে কম্বল ভাঁজ করে বিছানো। তিনি প্রতি 5 মিনিট পর পর কম্বলে এসে চিত হয়ে শুচ্ছেন। ব্যথার তাতে কোনো হেরফের হচ্ছে না। তার মেজাজ অসম্ভব খারাপ। যাকেই দেখছেন তাকেই ধমক দিচ্ছেন। মীরা এর মধ্যে 2 বার ধমক খেয়েছে। তৃতীয়বার ধমক খাওয়ার জন্যেও প্রস্তুত হয়ে আছে। ভাইয়ার কাছে বকা খেতে তার তেমন খারাপ লাগে না। মীরা, শোন তো, হট ওয়াটার ব্যাগে পানি ভরে দিতে বলেছি 40 মিনিট আগে। পানি গরম করতে 40 মিনিট লাগে? মীরা সহজ গলায় বলল, পানি গরম হয়ে গেছে। হট ওয়াটার ব্যাগ খুঁজে পাওয়া যাচ্ছে না। ড্রাইভার গেছে আরেকটা কিনে আনতে। এখন একটা কিনতে গেছে, আগেরটা খুঁজে পাওয়া যাচ্ছে না? এই বাড়ির সবকটা মানুষ ইডিয়েট নাকি? শুধু শুধু চিল্লাচিল্লি করছো কেন? দরকারের সময় একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না, তাহলে বাড়িতে এতগুলো মানুষ থাকার প্রয়োজন কি? চুপ করে শুয়ে থাকো তো ভাইয়া, আমি বরং পিঠে হাত বুলিয়ে দিই। খবরদার, পিঠে হাত দিবি না, অসহ্য ব্যথা। কাত হয়ে শুয়ে দেখো তো আরাম হয় কিনা। তোর উপদেশ দেবার দরকার নেই, তুই ডাক্তার না। মীরাকে এই কথা বললেও তিনি কাত হয়ে শুলেন এবং সঙ্গে সঙ্গে ব্যথা কমে গেল। ভাইয়া, ব্যথা কমেছে? একটু কম লাগছে। তাহলে এইভাবে শুয়ে থাকো। কাত হয়ে কতক্ষণ শুয়ে থাকবো? তুই এমন পাগলের মতো কথা বলছিস কেন? ব্যথা তো কমেছে, তবু এমন চেঁচামেচি করছো কেন? চা খাবে? চা দিতে বলবো? কাত হয়ে চা খাবো? মীরা হেসে ফেলল। মীরার হাসি দেখে জালালউদ্দিন নিজেও হেসে ফেললেন, যদিও খুব ভালো করে জানেন এখন হাসাটা ঠিক হচ্ছে না। রাগ ভাবটা ধরে রাখা উচিত। মীরাকে কিছু কঠিন কথা বলা প্রয়োজন। সমস্যা হলো, পিঠের ব্যথা কমার সঙ্গে সঙ্গে রাগটাও দ্রুত কমে যাচ্ছে। মীরা, বলো, কি বলবে? তোর ভাবি বলছিল তুই নাকি আলাদা বাসা ভাড়া করার কথা চিন্তা করছিস। ঠিকই বলেছে। ভাবির স্মৃতিশক্তি খুবই ভালো। সে পুরো কনভারসেশন দাড়ি কমা সহ রিপ্রোডিউস করতে পারে। তুমি যা শুনেছ ঠিকই শুনেছ। এখানে অসুবিধাটা কি? কোনো অসুবিধা নেই। তোমার এখানে আমি মহা সুখে আছি। 1000 টাকা করে হাত খরচও পাচ্ছি। এই 1000 টাকা দিয়ে তুই বাসা ভাড়া করে থাকবি? আমার নিজের কাছে কিছু টাকা আছে, 4-5 মাস ওই টাকায় চালাবো। এর মধ্যে চাকরি বাকরি কিছু একটা জোগাড় করে নেব। চাকরি নিয়ে সবাই তোর জন্য বসে আছে। ভাইয়া শোনো, ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি আমার আছে, অনেকের সঙ্গে চেনা জানাও আছে। আমার পক্ষে একটা চাকরি জোগাড় করা কোনো সমস্যা হবে না। তুমি নিজেও এটা ভালো করে জানো। তাছাড়া একজন রূপবতী ডিভোর্সিকে সাহায্য করার জন্যে সবাই খুব উৎসাহ বোধ করে। জালালউদ্দিন স্তম্ভিত হয়ে গেলেন। মেয়েটার মাথা কি খারাপ হয়ে গেছে? নিজের বড় ভাইয়ের সঙ্গে এটা কি ধরনের কথাবার্তা? পিঠের ব্যথা চলেই গিয়েছিল, উল্টাপাল্টা কথার কারণেই বোধহয় ফিরে আসছে। তুই নিজেকে বেশি চালাক মনে করিস। মীরা সহজ গলায় বলল, হ্যাঁ করি, এতে কোনো দোষ নেই। বোকারা নিজেদের চালাক মনে করলে দোষ, বুদ্ধিমানরা মনে করলে দোষ নেই। বুদ্ধির দোকান খুলে বসেছিস মনে হয়। রেগে যাচ্ছ কেন? আবার ব্যথা শুরু হয়েছে না? এখন চিত হয়ে শুয়ে থাকো। এখন চিত হয়ে ঘুমালে হয়তো ব্যথা করবে না। জালালউদ্দিন নিজের অজান্তেই চিত হয়ে শুলেন। না, ব্যথা লাগছে না। তার গলার স্বর থেকে রাগ ভাবটা এই কারণেই অনেকখানি কমে গেল। তবু কঠিন গলায় কথা বলার চেষ্টা করলেন। তোর কি ধারণা, ফরফর করে কথা বলা বুদ্ধিমানের লক্ষণ? না, এটা বোকার লক্ষণ। বোকারাই ফরফর করে কথা বলে। বুদ্ধিমান লোকদের লক্ষ্য করলে দেখবে এরা কিছুক্ষণ কথা বলার পর
চুপ করে অপেক্ষা করে, আবার কথা বলে, তারপর আবার অপেক্ষা। এই অপেক্ষার সময়টায় তারা চিন্তা করে, অতি দ্রুত চিন্তা করে। আমার সম্পর্কে তোর কি ধারণা? আমি বোকা না বুদ্ধিমান? তুমি বোকাও না, বুদ্ধিমানও না, মাঝামাঝি। তোর নিজের ক্ষুরোধার বুদ্ধি। এই বুদ্ধির জন্য তোর জীবনটা কোথায় এসে থেমেছে এটা দেখেছিস? হাতের কাছে এতগুলো ছেলে থাকতে বিয়ে করলি একটা অগাবগাকে। তা করেছি, তবে সে অগাবগা কিন্তু না। তাকে আমার পছন্দ হয়নি। ভবিষ্যতেও যে হবে না এটা বুঝতে পেরেছি এবং খুব সম্মানজনকভাবে আলাদা হবার ব্যবস্থা করেছি। অধিকাংশ ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। তুই আমার সামনে থেকে যা। যাচ্ছি। যাবার আগে একটা টেলিফোন করে দেখ ডাক্তারের কি হয়েছে। ভাইয়া, আমার মনে হয় তুমি যদি একটা হট শাওয়ার নাও তাহলে আরাম হবে। হট শাওয়ারের চিকিৎসা ডাক্তারের কাছে শুনে তারপর করতে চাই। তোর ডাক্তারই তুই তোর নিজের জন্য রেখে দে। ডাক্তারকে টেলিফোন করার দরকার পড়ল না। গাড়ির হর্ন শোনা গেল। মীরা মঞ্জুরের অফিসে টেলিফোন করল। আজ মঙ্গলবার, বুধবারের কথা মনে করিয়ে দেয়া দরকার। হ্যালো বলতেই মঞ্জুরের গলা শোনা গেল। মঞ্জুর ভারী গলায় বলল, কে বলছেন? আমি মীরা। ও আচ্ছা, মীরা কেমন আছো? ভালো আছি। আমি হ্যালো বললাম, তারপরেও আমাকে চিনতে পারলে না? চিনব না কেন? চিনেছি। চিনেছ তাহলে বললে কেন কে বলছেন? অভ্যাস, হ্যালো বলতেই কে বলছেন বলি তো। থাক, এত এক্সপ্লেনেশনের দরকার নেই। তোমাকে খুব জরুরি কারণে টেলিফোন করেছি। মঞ্জুর উদ্বিগ্ন গলায় বলল, জরুরি কারণটা কি? তুমি আন্দাজ করো তো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ মঙ্গলবার, তোমাকে বুধবারে আসতে বলেছিলাম। ও আচ্ছা, মনে আছে। আমি অ্যাপয়েন্টমেন্ট বইয়ে লিখে রেখেছি। তোমার আবার অ্যাপয়েন্ট বুক আছে নাকি? ঠিক অ্যাপয়েন্টমেন্ট বুক না, ডেস্ক ক্যালেন্ডার। কাল সকালে পাতা উল্টাবো, সঙ্গে সঙ্গে চোখে পড়বে। দয়া করে এখনই উল্টাও। ডেস্ক ক্যালেন্ডারের পাতা তুমি কখনো উল্টাও না। আচ্ছা, উল্টালাম। কি লেখা পড়ে শোনাও তো। যা লেখা হুবহু তাই তুমি পড়বে। বেশি কিছু না, শুধু মীরা লিখে রেখেছি, নাম দেখলেই মনে পড়বে। আমি টেলিফোন করার আগে কি করছিলে? ডিভানে শুয়েছিলাম। শুয়েছিলে কেন? শরীর খারাপ নাকি? একটু খারাপ, কিডনি বিষয়ক জটিলতা। পরিষ্কার করে বলো, কিডনি বিষয়ক জটিলতা মানে? সবেধন নীলমণি যেটা আছে সেটাও নন কোঅপারেশন করছে। এটা কি তোমার নিজের ধারণা না ডাক্তারদের ধারণা? ডাক্তারদের। ভালো মতো চিকিৎসা করাও। করাচ্ছি। আচ্ছা, তাহলে বুধবারে তোমার সঙ্গে দেখা হবে। আচ্ছা, তুমি ভালো তো? ভালো। মীরা টেলিফোন নামিয়ে রাখল। মঞ্জুরের সঙ্গে কথা বলার পর তার কিছুক্ষণের জন্য খারাপ লাগে। লজ্জা এবং অপরাধবোধের মিশ্র অনুভূতি হয়। নিজের উপর তার খানিকটা রাগও লাগে। শেষের দিকে মঞ্জুরের সঙ্গে সে বেশ খারাপ ব্যবহার করেছে। এতটা খারাপ ব্যবহার মঞ্জুরের প্রাপ্য ছিল না। তার চরিত্রে কিছু ইন্টারেস্টিং দিক অবশ্যই আছে, যেমন সে ভালো মানুষ। অসাধারণ কিছু না, সাধারণ ভালো মানুষদের একজন। শতকরা ৪৫ জন মানুষ এই পর্যায়ের। আজ বুধবার, জামান সাহেব এসে পড়েছেন। জালালউদ্দিনের সঙ্গে চা খেতে খেতে মাথা দুলিয়ে গল্প করছেন। বিলেতের গল্প। বিলেতে ক্রিসমাসের সময় এক তরুণীকে রাস্তা পার করাতে গিয়ে কি যে বিপদে পড়েছিলেন তার গল্প। বুঝলেন জালাল সাহেব, পকেট থেকে 60 পাউন্ড খসে গেল। আজ থেকে 15 বছর আগের ঘটনা। 15 বছর আগের 60 পাউন্ড মানে 60 × 15 অর্থাৎ
প্রায় 900 পাউন্ড। জালালউদ্দিন হাসতে হাসতে ভেঙে পড়ছেন। মীরার হাসি পাচ্ছে না। হাসি পাওয়ার মতো কোনো গল্প না। মাঝে মাঝে লোকজনদের অকারণেই হাসতে ইচ্ছা করে, তখন একটা উপলক্ষ ধরে হাসে। এখানেও তাই হচ্ছে। জামান সাহেব মীরার দিকে তাকিয়ে বললেন, আমাদের ক্লায়েন্ট তো এখনো আসছে না। মীরা বলল, এসে পড়বে। আমার অবশ্য কোনো তাড়া নেই, আরেক প্রস্ত চা হোক। জালালউদ্দিন বললেন, অন্য কোনো পানীয় খাবেন? ভালো স্কচ আছে। ঝামেলা চুকে যাক, তারপর দেখা যাবে। স্কচের কথা একটা ঘটনা মনে পড়ল। আটলান্টিক সিটিতে একবার কি হয়েছিল শুনুন। একটা নাইট ক্লাবে গিয়েছি, আলাদিনস ক্যাসেল। ওখানকার খাবারটা সস্তা এবং ভালো। ভাবলাম খেতে খেতে একটা শো দেখে ফেলি। একটা ড্রিঙ্কস নিয়ে বসেছি, অমনি প্রস্টিটিউট ধরনের এক তরুণী বলল, বাইরে অসম্ভব ঠান্ডা, তুমি কি আমাকে একটা ড্রিঙ্ক অফার করবে? আমি বললাম, অবশ্যই। তুমি ওয়েটারকে বলো কি খেতে চাও। মেয়েটা নিচু গলায় ওয়েটারকে কি যেন বলল। সে তৎক্ষণাৎ একটা গ্লাস এবং বোতল এনে টেবিলে রাখল। মেয়েটা অতি দ্রুত বোতল শেষ করে আমাকে থ্যাঙ্কস দিয়ে চলে গেল। বিল দিতে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ল। $240। মেয়েটা নাকি $240 দামের ফরাসি শ্যাম্পেন চেয়েছিল, তাকে তাই দেয়া হয়েছে। হা হা। জালালউদ্দিন ঘর কাঁপিয়ে হাসতে লাগলেন। মীরা ভেবে পেল না এর মধ্যে হাসির কি আছে। সব মানুষ এত বোকা কেন? পৃথিবীতে বুদ্ধিমান মানুষের সংখ্যা এত অল্প। কলিং বেলের শব্দ হচ্ছে। মীরা উঠে গিয়ে দরজা খুলে দিল। চাদর গায়ে মঞ্জুর দাঁড়িয়ে আছে, সঙ্গে কালো একটা ব্যাগ। তার চাদর ভেজা ভেজা। মীরা বলল, বৃষ্টি হচ্ছে নাকি? এইবারের শীতকালটা অদ্ভুত, দুদিন পরপর বৃষ্টি। আমি কি দেরি করে ফেললাম? হ্যাঁ, দেরি করেছ। জামান সাহেব এসেছেন? 2 ঘন্টা আগে এসেছেন। সরি, ডাক্তারের কাছে গিয়ে এই যন্ত্রণার মধ্যে পড়লাম। স্লিপে লেখা 11, নিশ্চিন্ত হয়ে বসে আছি, আসলে লেখা 19। ডাক্তার কি বলল? বলেনি কিছু, টেস্ট ফেস্ট করতে দিয়েছে। এসো এসো আমার সঙ্গে। তারা বারান্দায় বসেছেন। তোমার ব্যাগে কি? কিছু না, ব্যাগটা এখানে রেখে যাই। সঙ্গে থাক, অসুবিধা কিছু নেই। চাদর খুলে ফেলো। ভেজা চাদর গায়ে জড়িয়ে রাখার মানে কি? দাও, আমার কাছে দাও। জামান সাহেব মঞ্জুরের দিকে আগ্রহ নিয়ে তাকালেন। মঞ্জুর বিনীত ভঙ্গিতে বলল, সরি, আপনাদের দেরি করিয়ে দিয়েছি। জামান সাহেব কিছু বললেন না। মঞ্জুরকে তার চেনা চেনা মনে হচ্ছে। কোথায় দেখেছেন মনে করতে পারছেন না। তিনি ইতস্তত করে বললেন, আপনাকে কি আমি আগে কোথাও দেখেছি, বা আপনি কি আমাকে আগে দেখেছেন? মঞ্জুর খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, মনে করতে পারছি না। আমার স্মৃতিশক্তি বিশেষ ভালো না। আমার যথেষ্টই ভালো, কিন্তু আমিও মনে করতে পারছি না, যদিও খুব চেনা চেনা লাগছে। জালালউদ্দিন চোখ বন্ধ করে বসে আছেন। তার চোখ মুখে সুস্পষ্ট বিরক্তি। তিনি বললেন, কাজের কথা শুরু করলে কেমন হয়? এমনিতেই দেরি হয়ে গেছে। জামান সাহেব বললেন, কাজের কথা আর কি, দুজনের পুরোপুরি সম্মতিতে ব্যাপারটা ঘটছে। আমি সব কাগজপত্র তৈরি করে এনেছি, কয়েকটা সই হলেই হবে। মঞ্জুর সাহেব, আপনি বরং ডকুমেন্টগুলো পড়ুন। মঞ্জুর নরম গলায় বলল, পড়তে হবে না। কোথায় সই করব বলুন। দেখুন, ক্রস চিহ্ন দেয়া আছে। সই করবার সময় পুরো নাম লিখবেন। জি আচ্ছা। একবার আপনাকে কোর্টেও আসতে হবে, পারবেন না? পারব। কবে? সোমবার ঠিক 11টায় আপনি আমার চেম্বারে চলে আসুন, সেখান থেকে আপনাকে নিয়ে যাব। এই কার্ডটা রাখুন, এখানে ঠিকানা দেয়া আছে। মঞ্জুর হ্যাঁ সূচক ঘাড় নাড়ল এবং প্রায় সঙ্গে সঙ্গেই
উঠে দাঁড়ালো। মীরা এলো তার পেছন পেছন, তবে সে কিছু বলল না। এই প্রথম ঘর থেকে বেরোবার সময় সে চৌকাঠে ধাক্কা খেল না। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, চাদরটা ফেলে আসায় মাথা ভিজে যাচ্ছে। জ্বরজারি না হলে হয়।